নমস্কার। কি নাম আপনার? নিখিল রতন সাহা। নিখিল রতন সাহা। আপনি কি করেন? আমি আছি এখন বর্তমানে ব্যবসা। ব্যবসা কোথায় করেন? রাজগঞ্জ বাজারে। রাজগঞ্জ। আপনার বয়স এখন কত হবে? এই 77। 77। তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধের কথা তো স্পষ্ট মনে আছে আপনার? হ্যাঁ। আপনার জন্ম ভিটা কোথায়? আমার জন্ম ভিটে হলো চাঁদপুর কচুয়া। চাঁদপুর কচুয়া। হ্যাঁ। আচ্ছা, এই রাজগঞ্জে কখন থেকে ব্যবসা শুরু করলেন, কিভাবে, কি সূত্রে? 4 বছর 4.5 বছর। আমি তো প্রথম হলেও আমি এসএসসি পাস করার অনেক পরে, ডিগ্রি পাস করার পরে মানে বেগম সব কিছু নিয়ম এই টাইমে যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে, আমার একটা চাকরি হয়ে গেছিলো ব্যাংকে। আমি কিন্তু আমার ভাইদের কারণে সিকিউরিটি চাইছিল, ভাইয়েরা ওটা তো যায়নি। ভাইদের মধ্যে সবার ছোট, আমি একটু শিক্ষাগত যোগ্যতা বেশি এবং তাদের সাথে এটা ফিক্সড করতে যাই আমি বলছি যে আমি চাকরি করব না, আমি ব্যবসা করবো। আপনারা যখন ব্যবসা করেন আমিও ব্যবসা করবো। ব্যবসার কী আছে আমি একটু দেখবো। এসএসসি পাস করলেন আপনি কত সালে? 71-এর পরে। 71-এর পরে? 71 সময় আমি পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আমি তো ভালো রেজাল্ট নিয়ে পাস করছি। অন্য একটা বিষয় নিয়ে আমরা একটু ইনভেস্টিগেশন করছি আর কি, একটা ব্যাপারে। এটা হলো চান্দিনার একটা হিন্দু সম্পত্তির একটা ব্যাপার আমরা তদন্ত করছি। হ্যাঁ, এদের বাড়ি আমার বাড়ি। আচ্ছা, 5 থেকে 7 মিনিট জিজ্ঞাসা। আচ্ছা, আমি এটা চান্দিনা, আমি কচুয়া। তাহলে এই চান্দিনা আর কচুয়া, কচুয়া তো পড়ে গেল চাঁদপুরে, চান্দিনা হলো কুমিল্লায়। তাহলে আপনাদের ধরুন যে জেলা পড়ে গেল দুইটা। কিন্তু তাহলে এই বাড়ি কতটুকু দূরত্বের মধ্যে? বললাম 5-7 মিনিটের ব্যাপার। মানে 5-7 মিনিটের দূরত্বের মধ্যে, অথচ মাঝখান দিয়ে এই জেলার সীমানা গেছে। তাহলে আপনারা প্রতিবেশী। ওই যে চান্দিনার কৈলানের যে ঘোষ পরিবার, এই ঘোষ পরিবারের তো ধরুন যে আমরা পাঠের মাধ্যমে বা রিপোর্টিংয়ের তদন্তের জন্য, ইনভেস্টিগেশনের জন্য আমরা প্রায় 5 পুরুষের নথিপত্র ঘেটে দেখেছি, অনেক কিছুই রয়েছে। আপনি ঘোষ পরিবারটাকে সর্বশেষ যে তাদের প্রজন্ম ছিল, বিশেষ করে নৃপেন্দ্র ঘোষ যে, হ্যাঁ, এই ওনার ব্যাপারে, উনি কুমিল্লা শহরে বসবাস করতেন শেষ জীবনে, তার সঙ্গে আপনার কি পরিচয় ছিল? হ্যাঁ, পরিচয় ছিল। কবে, কখন, কিভাবে পরিচয় হলো? এলাকায় পরিচয় হয়েছিল না শহরে এসে? না, এলাকায় কম ছিল। শহরে এসে আমার শ্বশুরবাড়ি আপনার সামনে একবারে। শ্বশুরবাড়ি কোথায়? এই তো কান্দিপুরের রামকাটলা। আচ্ছা, মিডল্যান্ডের অপোজিটে মাতৃপূজারি সংঘ পূজাটা তো এটা হলো আমার শ্বশুরবাড়ি। আচ্ছা আচ্ছা। আর উনি থাকতেন একটু সামনে, ওই রানীর বাজার রোড। হ্যাঁ, আমি তো আবার ওই মুড়ি দিয়েছি এখানে রানীর বাজার। আচ্ছা, ঠাকুরের। আচ্ছা আচ্ছা। আসা যাওয়া ওই যে রাসস্থলী আশ্রমে। আচ্ছা, রানীর বাজারে উনি ঠিক কোন জায়গাটায় থাকতেন? ওই যে কি জানি নামটা বলে, ওইখানে থাকতেন আমার সাথে। উনি আশিক রেস্ট হাউসে উনি চাকরি করতেন, এটা জানতাম। আমি আসা যাওয়ায় ওনারা দেখতাম, কথা বলতাম, অনেক কথা বিনিময় হয়েছে। আচ্ছা, আমার বাবা এই কুমিল্লায় যে অশোকতলায় যে খাদ্য নিয়ন্ত্রকের যে কার্যালয় আছে, আমার বাবা ফুডে চাকরি করতেন। তো ওই সূত্রে এখানে আমার অনেক বন্ধু আছে, হ্যাঁ, ছোটবেলার বন্ধু। ধরুন যে মামুন, তারপরে রণজিৎ, তারপর সুনীল, এরকম। তো আমার শৈশবটার মধ্যে একটা এই এলাকাটাতে একটা বিচরণ আছে। এখন আমার কেন যে মনে হয়, আমার বাবা আবার রানীর বাজারে, তারপর ধরুন যে মডার্ন স্কুলের আশপাশে দোকানে, ওই যে একটা লোক জুতা তৈরি করতো, এই দোকানে সন্ধ্যার সময় আড্ডা দিতেন। তো বাবার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় আমি এই জায়গার মধ্যে যেতাম। আমার কেন যে মনে হয়, আমি যখন এনআইডি কার্ডে নৃপেন্দ্র ঘোষের ছবিটা দেখলাম, আমার কাছে মনে হচ্ছে যে ওনাকে যেন আমি জীবদ্দশায়, উনি তো প্রয়াত, জীবদ্দশায় যেন দেখেছি, এমন একটা চেনা চেনা ভাব আমার কাছে মনে হচ্ছে আর কি। আচ্ছা, ওনাকে আপনি এলাকায় দেখেছিলেন? হ্যাঁ, এলাকাতেও দেখেছি। তখন আপনারা তো বয়স অল্প বলতে আমি এসএসসি পরীক্ষার্থী। ও আচ্ছা, তাহলে আমার তো মোটামুটি যুবক। ওনার বাড়ি থেকে আমার বাড়ি 5-7 মিনিটের রাস্তা। ভবিষ্যতে আপনি আমার সাথে গেলে পরে সব কিছু আমি দেখাতে পারবো, তখনই বুঝবেন যে আরে আমি কিন্তু অন্যায়ভাবে কিছু বলতে পারবো না, যেহেতু আমার এখন বয়স হয়ে গেছে। আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না, আমার তো গলা কেটে ফেলতে পারবে, মিথ্যার আশ্রয় নিতে পারবো না। এই যে আমি এটা গলায় দিয়েছি, উপরে ভগবান,
উনি বিরাজমান করে, ওনার দ্বারাই এই এখন যে মাসটা চলছে এটা আমাদের দামোদর মাস। আমি কিন্তু দামোদর পালন করতেছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দামোদর পালন করতেছি। তদ্রুপ মনে করেন ওনার সাথে আমার এদের বাড়িতে এই নৃপেন্দ্র ঘোষ মানে ওনার বাবার এখানে একটা স্কুল ছিল সংগ্রামের সময়, ওটা স্কুলটা নষ্ট হয়ে গেছে, তারপরে ওইখানে ক্লাসটা চালাইছে প্রাইমারি স্কুল, ঠিক আছে। তখন আমরা আসা যাওয়া করতাম ওনাদের বাড়ির থেকে, পদ্ম ফুল নিতাম, এই ফুল নিতাম, এই ফুল তাদের বাড়িতে পদ্ম ফুল ছিল? হ্যাঁ, পদ্ম ফুলের গাছ ছিল। আরে বাপরে বাপ, আচ্ছা, পোস্ট অফিস ছিল, হ্যাঁ আমি বলি পোস্ট অফিস ছিল, হেড অফিস ছিল, আচ্ছা, ওইখান থেকে চিঠিপত্র লেনদেন হইতো। তখন তো হলো মোবাইল যুগ, ডিজিটাল, তখন তো রেডি ছিল না। ঠিক একটা আচ্ছা, নৃপেন্দ্রবাবু তার এলাকা ছাড়লেন কবে এবং কেন, এই ব্যাপারটা কি আপনি? হ্যাঁ, বলতে জানেন? পারবো। আচ্ছা বলুন তো এটা। 71-এর সময় নৃপেন্দ্রবাবুর ভাই শচীন্দ্র কুমার ঘোষ, শৈলেশ কুমার ঘোষ, দুইজন মুক্তিযোদ্ধায় বিদায় নিছে। আচ্ছা আচ্ছা, মানে এখন 1971-এ কুমিল্লা ক্যান্টনমেন্টে সনাতনী বহু লোককে এনে মানে নির্বিশেষেই মারছে, কিন্তু সনাতনীরা বেশি আছে। হ্যাঁ, তো তাদেরকে অসম্ভব রকমের নিধনযজ্ঞ চালিয়েছে। হ্যাঁ, এটা কি ক্যান্টনমেন্টে এনে মেরেছে? অনেকের যেমন ধীরেন বাবুরে ভাষা সৈনিক এই ক্যান্টনমেন্টে নিয়ে মেরেছে, এখন এখানে এনে মেরেছে না ওই বাড়িতেই মেরেছে? এটা কি না, কিছু ওইখানে জানেন? নিয়ে আমাচ্ছে ক্যান্টনমেন্টে এনে মেরেছে। হ্যাঁ। ও বেশ টর্চার হয়েছে তাহলে। বেশ। আরে ওনাকে তো টর্চার করছিল নৃপেন্দ্র ঘোষ, আচ্ছা, অর্থাৎ ফুলুবাবু, ফুলুবাবু, ঠিক আছে? ওনার ডাক ওনার নাম ডাক নাম ফুলুবাবু। ছিল ফুলুবাবু। হ্যাঁ, ফুলুবাবু। আমার তো খেয়াল আছে, আমি তো এগুলি তখন আমি ছাত্র, আমার সব কিছু পরিচিত, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, তারপরে ওই তো কইলাম না শচীন্দ্র কুমার ঘোষ আর শৈলেশচন্দ্র ঘোষ, এটি তো আমার চোখের দেখার সামনে। আমি তো মুক্তিযোদ্ধায় চলে গেছিলাম, যদি আমার পিতা মাতায় আমাকে দেয় নাই বিদায়, আমি তারপরও রাগের বসীভূত হইয়া আচ্ছা, আগরতলা এসে ক্যাম্পে ঢুকে গেছি। ক্যাম্পে ঢুকে নাম টাম দিয়ে সব কিছু। এই মুহূর্তে আমার ভাই, বড় ভাই এবং বৌদি ওনারা শুনছে যে আমি নাকি মুক্তিযুদ্ধতে চলে যেতে। আচ্ছা আচ্ছা, কয় না, দরকার নেই। আমি না, আমি দেশের থেকে যেই গা খাইয়া আসছি, আমি এটা রিলিজ পরিত্যাগ করতাম, মুসলমান ধর্ম গ্রহণ করতাম, এই পরিবেশে আমি দেশের থেকে বাইরে এসেছি। এখন তাদেরকে আমি আর ছাড়তে রাজি না, অতএব আমি মুক্তিযুদ্ধ নেব, এই হিট আমার। অবধিত হইল আমি ছাত্র, ঠিক আছে। এই অবস্থায় এর বাবার এই অবস্থা দেখছি। আর যে কইলেন বাজারটা হ্যাঁ, কইলেন যে দুটা আরও ভাই দুইটা মারা গেছে, নামগুলি আমার সঠিক খেয়াল নেই। এই অবস্থায় তখন উনি কইলেন বাজারে, আমরা কইলেন বাজারে, ওনার বাবাকে আজ রাতে একটা টর্চারিং করব। এই অবস্থায় উনি বাজারে শূন্য, এই যে তখন উনি একা একা বাজারে গেছে। বাজার কি এখানে আর সরি, এটার ভিতরে বাড়ির থেকে বাড়ির বাজার দূরত্ব, এর দূরত্ব, স্যাপ ফেলাইলে স্যাপটা শুকাবে না, এইটুকু স্বামীর ভিতরে উনি বাড়ি চলে গেছে। আর কাহারও কিছু বলে নেই। ওই রাতের আধারে ভূমি সব কিছু ফালিয়া রেখে কোথায় কুমিল্লা। আচ্ছা, এরকম ঘটনা তো সারা দেশে, বাংলাদেশে শত সহস্র লক্ষ লক্ষ ঘটনা। বিশেষ করে ধরুন নোয়াখালীর 46-এর যে দাঙ্গা, হ্যাঁ, রায়ট, এরপর তো 47-এ ভাগ হয়ে গেল, 48-এও দাঙ্গা হলো, পাকিস্তান পুরো সময়টা ব্যাপী হলো। তারপর 71-এর পরে দেশ স্বাধীন হওয়ার পরে ভাবা গিয়েছিল হয়তো এই অবস্থাটা কমবে বা এটা আর হবে না, কিন্তু তা তো হলো না। তো আপনি এখন যে ঘটনাটা বললেন, এটা কি যুদ্ধের পরবর্তী ঘটনা? হ্যাঁ, যুদ্ধের পরবর্তী ঘটনা। হ্যাঁ, বাবারে যখন নাকি হ্যাঁ ইয়েতে নিয়েছিল তখন আর কি। তো এখন না, আমরা তো এই আশা করেছিলাম মুক্তিযুদ্ধের যে চেতনাটা ছিল, হ্যাঁ, এটা একটা অসাম্প্রদায়িক চেতনা ছিল। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা দেশ রাষ্ট্র গঠন করছি। এই রাষ্ট্রটি একটি রক্ত স্নাত দেশ, এখানে 30 লক্ষ মানুষের রক্ত আছে। সুতরাং আমরা মূল ভিত্তিটা কি ছিল যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা রাষ্ট্র তৈরি করছি। রাষ্ট্র হলো, কিন্তু তারপরও অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত হলো না।
তা আপনি এখন যে ঘটনা বললেন, আমার এরকম অসংখ্য ঘটনা জানা আছে, কিছু দেখাও আছে, হ্যাঁ। আর কিছু আমি নিয়ে লিখেছি। কিন্তু আপনি এখন যে ঘটনা বললেন এটাও মুক্তিযুদ্ধের পরবর্তী ঘটনা। হ্যাঁ, তাহলে অনেক দুঃখ যে দেশ স্বাধীন হওয়ার পরে তো এই ঘটনা ঘটার কথা ছিল না। এবং আমি এমনও লোকের সাক্ষাৎকার নিয়েছি যারা বলছেন যে যদি জানতাম দেশ স্বাধীনের পরে এই পরিণতি ঘটবে, তাহলে ওই যে শরণার্থী হয়ে যে গিয়েছিলাম, হ্যাঁ, ফের আর আমরা ভারত থেকে ফিরি না। কিন্তু ফিরে আমরা ভুল করে ফেলেছি। যারা গেল আমাদেরকে বাসস্থান দেওয়ার জন্য ওই সরকার হ্যাঁ, আমাদেরকে বলেছিলেন। বাসস্থান দেওয়ার জন্য সব কিছু রেডি, কিন্তু আমাদের পিতৃভূমি ছেড়ে যে সেখানে চলে গেছি জীবন নির্বাহ করার জন্য। এবং আমাদেরকে, আমি যেই ক্যাম্পের ভিতরে টাকা কামাইছি, আমি তখন ছাত্র কিছু এই ব্যবসা আমি রেডি পারতাম না। আমি ছাত্র, আমি এটি পারবো না। আমি চলে গেছি এখন ডিমের ব্যবসা। আগরতলা থেকে ডিম কিনে নিতাম আপনার ইয়েতে বিশালগড়, আগরতলাই এনে না পাইকারি, বক্সনগর বর্ডারের থেকে পাইকারি কিনে আনতাম, এনে এখানে পাইকারি দিতাম। প্রতি আলিতে 50 পয়সা। আমি 4টা ডিম বেচলে আমি 50 পয়সা লাভবান। আমি আপনার সবগুলো গল্প কেন জানতে যাচ্ছি, মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে কথা বলে হ্যাঁ। তখন সে ডট পরিমাণও মিথ্যা বলতে পারে না, না। কারণ বানিয়ে বানিয়ে এইগুলি আসবে না। ভাবে বলা যায় এই না। লেখা তো এবং আপনি এখন যে কথাটা বলছেন, আপনার বেঁচে থাকলে আবার 5 বছর পরে গিয়ে বললে আপনি একই রকম বলবেন। হ্যাঁ। আর মিথ্যা হলে 5 মিনিট পরেও ওই রাখা কথাটা যাবে না। বলা যাবে। আচ্ছা, আমরা তো জানলাম এই নৃপেন্দ্র ঘোষ বা ফুলুবাবু, হ্যাঁ, তিনি এক রাতের অন্ধকারেই সব কিছু ফেলে যে চলে আসলেন, হ্যাঁ। তাহলে তার উপর জীবন সংশয় তৈরি হয়েছিল। তার উপর একটা মানে তার প্রাণ সংশয় না দেখা দিলে তো তার জন্ম ভিটা, পূর্বপুরুষের এত স্মৃতি বা সম্পদ, হ্যাঁ। এবং সম্পদ বলতে কি মানে জমিদার সুলভ সম্পদ। হ্যাঁ, তাদের। জমিদার। হ্যাঁ, আমি যেটুকু জেনেছি সিএস, আরএস, বিএস ইত্যাদি খতিয়ানে তাদের যে সম্পত্তি আমার মোটামুটি পার্ট বা স্টাডি আছে। আমার সাথে কোনো একদিন যদি আপনি ওখানে যান, হ্যাঁ, যাওয়ার আমি ইচ্ছা এখানে আছে। বসে যা যা বলছি, আপনি চোখে দেখতে চলে গেলে আপনার চোখের জল রাখতে পারবেন না। বটে বটে। পিতৃভূমি কিন্তু এটা। আহা। আমার যে পিতৃভূমি, আমি যে বলছিলাম যে আমি মুক্তিযুদ্ধ চলে যাব, আমার এই 3টা বোম এমনি সামনে রেখে আমার বলে আমার দেশের পৈতৃক মুসলমানেরা হয় আজকে রাতের ভিতরে মুসলিম ধর্ম গ্রহণ করবা, না হয় তুমি চলে যেতে হবে। আমি সময় দিয়েছিলাম 1 সপ্তাহ। হ্যাঁ। 1 সপ্তাহ সময় দিয়ে 3 দিনের মাথায় আমি পিতৃভূমি ফালিয়ে, যেমন উমানার বাবার মতো পিতৃভূমি ফালিয়ে চলে আসতে বাধ্য হয়েছি। আচ্ছা, একটা বিবিসির একটা রিপোর্ট আমি অনেক আগে পড়েছিলাম। এটা হলো নোয়াখালীর দাঙ্গার সময়, দাঙ্গার পরে তো মহাত্মা গান্ধী আসলেন, হ্যাঁ, 2 মাস ছিলেন, এবং উনি সবাইরই কিন্তু অহিংসার কথা বললেন। এবং যারা উনি ওই যে ছাগল নিয়ে গেছে, এই কথা আমরা জানি, ছাগলগুলো কাটা হয়েছিল। উনি অহিংস ছিলেন, উনি নিরামিষ ভুজি ছিলেন, কিন্তু ওনার খাবার টেবিলে সবাই মাংস পরিবেশন করে খেয়ে ওনাকে অসম্মানিত করেছিলেন। এবং আরও অনেক ঘটনা ঘটেছে, উনি ব্যথিত হয়েছিলেন। তো ঠিক উনি যখন চলে যাবেন, যারা একটু নেতৃস্থানীয় সনাতনী ছিলেন, তারা তখন আবার বিহারের দাঙ্গা লেগে গেল। এর আগে ক্যালকাটা কিলিংস হলো। তো বিহারের দাঙ্গার পরেই কিন্তু নোয়াখালীতে এই রায়ট হলো। হিন্দুদের এখানে জমিদারকেও মারা হয়েছে নৃশংসভাবে, তার মেয়েদেরকেও অনেক কিছু করা হয়েছে, এটি আমরা জানি। কিন্তু গান্ধীকে, মোহনদাস করমচাঁদ গান্ধীকে, এই মহাত্মা গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, সনাতনী নেতৃবৃন্দ প্রশ্ন করেছিলেন যে আপনি তো চলে যাবেন, আপনি বিহারে যাবেন, দাঙ্গা থামাবেন, চেষ্টা করবেন, অহিংস তত্ত্ব প্রচার করবেন, কিন্তু আমরা এখানে এই কচুকাটা হওয়ার পর আমরা কি করব? তো এই সত্যতা, কেউ এটা বলে যে সত্যতা যাচাই হয়নি, কেউ বলছে যে এটা একেবারে যাচাই হওয়া সত্য তথ্য। উনি নাকি বলেছিলেন পথ একটাই, হয় তোমরা এই ভূমি ছাড়ো অথবা তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। ওই আমার কাহিনীটা, কারণ এখানে যদি থাকো তোমরা ধর্ম রাখতে পারবে না, আর যদি প্রাণ বাঁচাতে চাও, ধর্ম রাখতে চাও, তাহলে জায়গা ছাড়ো, আর থাকলে তোমরা মুসলিম হয়ে থাকো। তো যদি কথা সত্য হয়, আর এই কথা যদি মহাত্মা গান্ধী বলে,
তাহলে এর চেয়ে বড় নেতা তো ভারতবর্ষে আর এই কেউ নাই। 100 বছরে কেমন কেউ নাই। তো এই যদি ওনার হয়, মতামত হয়, মন্তব্য হয়, তাহলে আমরা যারা সাধারণ মানুষ তাদের পরিণতি তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তাহলে এই ফুলুবাবু চলে এলেন সব কিছু নিয়ে। এখন উনি তো এলেন, কিন্তু আবার ভারতেও গেলেন না। না, মানে দেশের প্রতি ভালোবাসাটা দেখুন, চাইলে যেতে পারতেন, ভারত চাইলে যেতে পারতেন, কতবার কিন্তু বলছি, দাদা, উনি নিরাপদ দূরত্বে এলেন, সম্পদের মায়া ত্যাগ করলেন, হুম, আর ফিরে গেলেন না, না, উদ্ধারেও চেষ্টা করলেন না, না। থানা পুলিশ করলেন না, মনে করলেন আমার যেহেতু ঘর আছে, সংসার আছে, হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্ম আছে, সন্তান আছে, সুতরাং তাদের জীবনকেও এই সম্পদের, আমার সম্পদ উদ্ধারের চেষ্টা করে তাদের জীবনকে আমি সংশয়ে ফেলতে পারি না, তো গেলেন না। কিন্তু এখন এই যে সম্পত্তিগুলো পড়ে আছে ওখানে, এই সম্পত্তির প্রকৃত মালিক কে? ফুলুবাবু ওয়ারিশ যারা, তারাই তো, তারাই। উত্তরসূরি, তারাই। কিন্তু তারাও এটা এখন এক্সাম্পল, আমি যেমন, আমরা চার ভাইয়ের ওয়ারিশ হইয়া আমরা চারজনে হুম, আমাদের পিতৃ সম্পদ পাইছি, হুম, কেউ দিতে হয়েছে না, অটোমেটিক হ্যাঁ এরাও পাবে। হ্যাঁ পাবে, কিন্তু এখন তো তাদের দখলে নেই। না, বিষয়টা হয়েছে এখন চলে গেছে আরেক দখলে। হুম, এখন ওইটাকে উদ্ধার করতে হলে অনেক হ্যাঁ থাকতে এটা হবে। কঠিন একটা অভিযান। হ্যাঁ, কঠিন হ্যাঁ, একটা কঠিন একটা অভিযান। 71-এর গন্ডগোলের মতো। হ্যাঁ, এক্সাম্পলটা হলো 71-এর গন্ড মতো হুম। হয়ে গেছে। এখন ওটাকে কিন্তু অনেক আমার কিছু কথা দরকার। হলো এই সম্পত্তিটা তো 100% বৈধভাবেই তাদের। হ্যাঁ, আপনার সারটা আমাকে দিয়ে দিলে আমার, হ্যাঁ, আপনি না দেওয়া পর্যন্ত তো আপনার। না, তো এখন আর আমি জোর করে নিলে তো হেওলা আরেক বিষয়। এইটাও হবে না। হ্যাঁ, এখন ধরুন যে এখন হয়তো এলাকার মানুষ জানে যে তারা হয়তো এলাকায় নেই, কিন্তু দেশে তো আছে। হুম, যতক্ষণ দেশে আছে, হুম, দেশের তার নাগরিকত্ব আছে, এনআইডি আছে, পাসপোর্ট আছে, বা দেশে বসবাস করে, ততক্ষণ পর্যন্ত এই ভূমির অধিকার তো তাদের। হ্যাঁ, কিন্তু এখন দখলে নেই। নাই। এখন দখল থেকে উদ্ধার করতে হলে কি করতে হবে? আইনে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তো আইনে এই যে অভিযাত্রা, এটা দুঃসাধ্য এবং কঠিনও বটে। হ্যাঁ, কঠিন। এখন শহরে আপনার একটু স্মৃতিচারণ করুন যে ফুলুবাবুকে আপনারা এলাকায় জন্মভিটেও এক এলাকার ছিলেন, হ্যাঁ। প্রতিবেশী ছিলেন, হ্যাঁ, প্রতিবেশী ছিল। আর শহরে এসেও আপনাদের একটা কাছাকাছি হ্যাঁ। অবস্থানে বসবাস ছিল। তাহলে আপনি কি কখনো প্রশ্ন করেছিলেন যে ফুলুবাবু, আপনি না হয় চলে এলেন, আপনার সন্তানদের জন্য তো ভূমিটা, সম্পত্তিটা উদ্ধারের প্রয়োজন ছিল বা যাওয়া দরকার ছিল, এই সংক্রান্ত প্রশ্ন কি কখনো করেছিলেন? বা ওনার মতামতটা কি ছিল? না, আমি কিন্তু এ সময় প্রশ্ন করছি না, অন্য লোকের প্রশ্ন করছে। ওরে। যেমন আমার এক শিক্ষক শ্বশুরবাড়ি, এটার সামনে এই যে অভয় আশ্রম, এই জায়গাগুলি তো মহেশাঙ্গনের অভয় আশ্রমের এখানেই ওনার বাড়ি, এখানেই আছে। এই আমার শিক্ষক, ওনার মেয়ে বিয়ে করছে, এই ওনার এক ছেলে আছে এখানে, এই কাচ্চানি গালিবাড়ির সামনে। হ্যাঁ, কি নাম ছেলের, মনে আছে? ছেলের নাম হলো আপনার মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়। হ্যাঁ। পুরো নামটা বলুন তো। পুরো নামটা হলো, আচ্ছা না বলছি আমি, আচ্ছা আরে সকালে না তার দুই বোনের লোক এনে কথা বললাম আসছে। আচ্ছা আচ্ছা মৃত্যুঞ্জয় দেবনাথ। দেবনাথ। হুম। আচ্ছা আচ্ছা। এখানে ইন্দ্রনীল হোমিও, হুম হুম। একেবারে কাছাকাছি, আচ্ছা আচ্ছা। একেবারে কাছাকাছি রিলেটিভ। তাহলে আমরা কখনো ওনারও একটু বক্তব্য সংগ্রহ করবো আর কি। তাহলে আপনি ওই ইন্দ্রনীলের? হ্যাঁ, না, সে বলতে পারবে না। পারবেন। আচ্ছা, তার বাবা, মা না না, তাহলে এই ফুলুবাবুকে কেউ কি এই প্রশ্নটা নিশ্চয়ই কেউ করেছে যে আপনি সম্পত্তিটা তো দরকার, আপনি না হয় নিরাপদ দূরত্বে চলে আসছেন যেহেতু প্রাণ সংশয় দেখা দিয়েছিল, কিন্তু আপনার সম্পত্তিটা তো দরকার। আপনার সেটা আপনি এটা করতে পারেন। উনি হয়তো ওনাকে এমনই ভয় দেখিয়েছিল। না, ভয়টা খুব বেশি ভয়াবহ দেখেছি। কুইলেন বাজারের থেকে ওনাকে আজকে রাত্রে অপদস্থ করবে, প্রয়োজনে তাকে ওই যে দুই ভাইকে হত্যা করে ফেলছে, ওইভাবেই হত্যা করে ফেলবে। ঘটবে। আরও পরবর্তী ভাইও করছে, তো এটা যে করবে না, ওনার কি, উনি তো একটু
যত বড়ই ব্রিলিয়েন্ট ছিল, হুম, ঠিক আছে, ছবি দেখলে দেখছেন, হ্যাঁ দেখেছি। কিন্তু আসলে কিন্তু এতটা সাহসিকতা না ছিল না, সাহসী একটা লোক। আর একটা ব্যাপার, আমি 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 ধরুন যে আমি যুদ্ধ শরণার্থী 1971 সালে যুদ্ধের সময় যারা এই ভারতে গিয়েছিলেন, হ্যাঁ, তাদের অনেকে তো বেঁচে ছিলেন, তাদের অনেকের সাক্ষাৎকার আনতে আমি গিয়েছিলাম বা এখনো যাই। হুম, তো আমি একবার এই আপনাদের ওদিকে নিমসার সৈয়দপুরের দিকে নেমে দক্ষিণ দিকে গিয়ে কামারবাগ একটা জায়গা আছে, কামারবাগে গিয়ে আরেকটা কী যেন একটা গ্রাম, আমি ভুলে গেছি এখন, আমার নোট আছে, গিয়ে এক এই পরিবারকে পেলাম, সুনীল বাবুর বাড়ি। তো সুনীল বাবু গিয়ে জানলাম যে সুনীল বাবু সাক্ষাৎকার আনতে গিয়েছিলাম, যে যুদ্ধে ওনার একটা নির্মম অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, তো সুনীল বাবু গিয়ে শুনলাম যে যুদ্ধে উনি মারা গেছেন। তো আমি গেলাম, এই মারা গেছেন না, যুদ্ধে মারা গেছেন না, সরি, সুনীল বাবু, আমি যে গেলাম 2021-এ, 2020-এর ডিসেম্বরে উনি মারা গেছেন। তো আমি তো আসলে ওনার মৃত্যুর খবর জানি না। তো সুনীল বাবুর বউকে পেলাম, সুনীল বাবুর বউর সঙ্গে কথা সুনীল বলতেছি। বাবুর বাড়ি কি চান্দিনা? চান্দিনা না, এটা বুঝলেন? না, এটা অন্য জায়গার গল্প বলতেছে, ও আচ্ছা, কামারবাগ, আচ্ছা, আচ্ছা, না, কামারবাগ, বুঝছি। এটা কালীবাজার আমার দিকে friend যেতে। এখানে ওই কুইলেনের মানে আচ্ছা, আমি যে কথাটা বলছি, তো কামারবাগে গেলাম আমি এই সুনীল বাবুর সাক্ষাৎকার আনতে গিয়ে জানলাম যে উনি মারা গেছে, যুদ্ধের অভিজ্ঞতা জানতে হলে। হ্যাঁ। অনেক তো বেঁচে আছে, যুদ্ধের অভিজ্ঞতাটা সংগ্রহ করা। অনেকেই এই মারা গেছে। এই সুনীল বাবুর বউর সঙ্গে কথা বলছিলাম, যুদ্ধের স্মৃতিচারণ উনি করছিলেন, আমি রেকর্ডও নিচ্ছিলাম না। তো তাদের এখানে অনেকগুলো পরিবার ছিল, সনাতনী পরিবার ছিল, তারা এখন নাই, হয়তো 2 কি 3 পরিবার আছে, চারদিকে এখন মুসলিম পরিবার। তো তারা মনে করলো কি, আমি যে গেলাম, তারা মনে করলো সুনীল বাবুর বেহাত হওয়া সম্পত্তিগুলি উদ্ধারের ব্যাপারে আমি হয়তো এটা রিপোর্ট করতে গেছি, অথবা তারাই আমাকে খবর দিয়ে নিয়েছে। তো আমি যখন কথা বলছিলাম, ঠিক ওই সময়টায় আমি কথা বলছিলাম, এমন সময় দেখলাম যে ঘেরাও করে ফেলেছে যুবকেরা দল। তখন আমাকে এই উঁচু লম্বা প্রায় 6 ফুটের মতো একটা ছেলে এসে বললো যে আপনি, আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমি কুমিল্লা শহর থেকে এসেছি। বাসা কোথায়? আমি বললাম তালপুকুর পাড়, বা তখন বাসা আরেক জায়গায় ছিল, শহরেই। তো বললো যে আপনি কি করেন? আমি বললাম আমি সাংবাদিক। আপনি এখান থেকে ওঠেন। যাক, একটা বাজে আচরণ করছে। এখন সুনবাবুর বউ বললো যে ছেলেরা খারাপ, আপনি চলে যান। তো আমি বললাম, এর মধ্যে চাটা দিয়েছে, চা খেলাম। আমি বললাম যে আমি কেন যাব? হ্যাঁ, আমি তো কোনো মানে এখানে কোনো অন্যায় কিছু করতেছি না, ইচ্ছা নিয়ে আসিনি। না, তারা তো সংঘবদ্ধভাবে আসছে, আপনি এখন তারা আপনার ক্ষতি করতে পারে। আমি বললাম কেন, কি হয়েছে তোমাদের? তো বললো যে আপনি কি তারার সম্পত্তি উদ্ধারের জন্য আসছেন? আমি আকাশ থেকে পড়লাম। সম্পত্তি তো আমার বিষয় না, আমার বিষয় হলো যুদ্ধ, 1971 সালের যুদ্ধ। যাই হোক, পরে তারা আমাকে ঘেরাও করে ফেললো। তা আমি তো ভয় পেলামই, মানুষের প্রাণের একটা ব্যাপার আছে না। এখন আমার ইচ্ছা মতো পিটিয়ে টিটিয়ে দিল। হ্যাঁ, তো এই পথে আমি এখনো পারতপক্ষে যাই না কিন্তু। হ্যাঁ, তো তখন সন্ধ্যা, মাগরিবের আজান দিয়েছে। এখন তারা হলো 3 পরিবার, তাও আবার সুনীলবাবুর ছেলে বিদেশ ছিল, বাড়িতে নেই, ফোন রেখে গেছে ঘরে। তো সুনীলবাবুর বৃদ্ধ ওয়াইফ ঘরে, আরেকটা পরিবার আছে, ওই সন্ধ্যার সময় রান্না বান্না করছে। কিন্তু আমাকে প্রায় 25টা ছেলে ঘেরাও করলো। আমি উঠে আসলাম। আসার সময় ওরা আমার সঙ্গে যা আচরণ করেছে, কারণ আমি তো মুসলিম, আমি তো বাংলাদেশে থাকি, আমি তো সাংবাদিক, আমি বললে পুলিশ আসবে আমাকে উদ্ধার করতে। এখন এতগুলো পাওয়ার থাকার পরেও আমি রীতিমতো, আমি ওদিন অক্ষতভাবে শহরে পৌঁছাতে পারবো কিনা আমি ভীষণ চিন্তা ভাবনা মানে সন্দেহ করেছি বা আশঙ্কায় ছিলাম। আচ্ছা, তাহলে উনি যে চলে আসছে, সম্পদের মায়ায় যদি থাকতেন, এমন হয়তো ওনার প্রাণটাই যাইতো। হ্যাঁ, তো সবচেয়ে বেশি মূল্যবান যে কথাটা কইছে, হ্যাঁ, এতেই উনি হয়ে গেছে। এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি, এখন সুনীল বাবু নেই, উনি প্রয়াত, সরি, এই নৃপেন বাবু, ফুলু বাবু নেই, প্রয়াত হয়েছেন। তার সন্তানেরা আছেন। আচ্ছা, আমরা এখন তাদের এই যে সম্পদ, রাষ্ট্র হয়তো এখনো জানে না তার ওয়ারিশ আছে।
তাকে তো বলতে হবে, হ্যাঁ। আদালতের মাধ্যমে রাষ্ট্রকে অবহিত করতে হবে দেখাতে হবে যে আমি যে এই ফুলু বাবুদের সম্পত্তি এই পরিমাণ, আর এই ফুলু বাবুর বৈধ ওয়ারিশ। হুম। বৈধ হয়। তাহলে আপনি যদি, রাষ্ট্র যদি নিজেও সম্পত্তিটা নিয়ে থাকে, কোনো পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে দিয়ে থাকে কাউকে, হ্যাঁ কিন্তু তার উত্তরসূরিরা যখন ফুলুবাবুর নৃপেন ঘোষের উত্তরসূরিরা যদি বলে যে এটা আমাদের সম্পত্তি, সিএসআর মানে ধরুন যে ক্রোনোলজি, ধারাবাহিকতা, বংশানুক্রম অথবা সম্পত্তির যে খতিয়ান, সিএসআরএস, বিএস ইত্যাদি সব মিলিয়ে যদি তারা প্রমাণ করতে পারেন, তাহলে সরকার অবশ্যই তাদের সম্পত্তিটা তাদেরকে ফেরত দিতে বাধ্য, এই দিতে বাধ্য হবে। তার নাগরিককে। রাষ্ট্র তার সংবিধানে, প্রজাতন্ত্রের প্রজ্ঞাপনে বা বিভিন্ন বিধিতে অঙ্গীকারাবদ্ধ তার নাগরিকের অধিকারগুলো সংরক্ষণও করবে, তাকে প্রাপ্তি নিশ্চিত করবে। তাহলে করবে। আমরা যে যেখানে আছি, আপনি তার প্রতিবেশী ছিলেন, হ্যাঁ আপনি এখানে আসছেন, এখন আপনার দোকান খোলা, দোকান ফেলে দিয়ে আসছেন, আপনাকে অনুরোধ করেছি, কেন? আপনার কোনো কারণ নাই না যে ফুলুবাবুর সন্তানেরা ফুলুবাবুর সম্পত্তিটুকু ফিরে পাক। আমি একজন সাংবাদিক, আমি ধরুন ইনভেস্টিগেশন রিপোর্ট করি, হ্যাঁ, তো এই সমস্ত রিপোর্ট করার ক্ষেত্রে এই বিষয়টা যখন আমার কাছে এলো, আমার কাছেও মনে হলো, আমি এরকম অসংখ্য ঘটনা দেখেছি, আমার কাছেও মনে হলো যে এই যে তাদের এই অধিকারটুকু, তাদের এই অধিকারটুকু দেওয়ার ক্ষেত্রে আমি একজন সংবাদকর্মী হিসেবে যতটুকু করা প্রয়োজন এটা আমার করা উচিত, একজন লয়ারের যতটুকু করা উচিত, কোর্টের যতটুকু করা উচিত, আমরা তথ্য সামগ্রী ইত্যাদি উপস্থাপন করলে কোর্টও তাদেরকে সহায়তা করবে। কিন্তু করবে যে, এখন আমাদেরকে তো এটা প্রমাণ করতে হবে যে এই নথিপত্রী আলোচনা বা আমাদের যাবতীয় উপকরণ, তথ্য উপাত্তের ভিত্তিতে আদালতকে, রাষ্ট্রকে প্রমাণ করতে হবে এই সম্পত্তি তাদের। যেহেতু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হয়েছে, সম্পত্তিটা বেহাত হয়েছে। আমি বলেছিলাম সেদিন, ওই যে সংস্কৃতি ফুলুবাবু সেদিন মানে এলাকা না ছেড়ে উপায় ছিল না, এবং এখন মনে হয় এলাকা ছাড়াই তার সঠিক সিদ্ধান্ত ছিল। যখন প্রাণ সংশয় দেখা দেয়, তখন ওই বলা হয় যে যদি কোনো উপায় থাকে পলায়নের, তাহলে পালাও, তবু প্রাণ রক্ষা হোক। কেননা সবচেয়ে বেশি মূল্যবান কিসে? মানুষের প্রাণ। য পলায়তি স জীবতি। ওই মুহূর্তে যে পালিয়ে যায় সে বেঁচে যায়। রাত্র 2টা-3টা বাজে উনি আসছে, রাত 2টা থেকে 3টা। আমার তো পুরা খেয়াল আছে। তাই? আরে ফুলুবাবু কই, সব বিছাইতে নামছে। আচ্ছা আচ্ছা। ঘর দরজা সব কিছু আছে, সব কিছু ফালিয়ে দেয়, এইভাবে চলে আসছে। তাইলে কেন আসছে? শুধু প্রাণের ভয়ে। আমার বাসা তালপুকুরের পশ্চিম পাড়, কুমিল্লা শহরে 4 বছর ছিল। এখানে একদিন এক ভদ্রলোককে বললাম যে এই সম্পত্তিটা কার? আচ্ছা। তো বললো এটা হিন্দু সম্পত্তি, কিন্তু এই প্রক্রিয়ায় ক্রয় সূত্রে নয়, এখন এটা মুসলিম সম্পত্তি। তো আমি বললাম তারা কখন কেন গেল? বললো তাদের উপর এই ঘটনা হয়েছিল। তো রাতের বেলা তখন হারিকেন ছিল, বললো হারিকেনটা জ্বালিয়ে রেডিওটা লাগিয়ে তারপর এক রাতে তারা নাই হয়ে গেল। তো আমি বললাম হারিকেন কেন জ্বালিয়ে রাখলো আর রেডিও কেন লাগিয়ে রাখলো? বললো তারা যদি পালাচ্ছেও জানে তাহলেও আশঙ্কা হতে পারে, পথে তাদের হত্যা হইতে পারে। এক হলো যে তারা যাওয়াও নিরাপদ ছিল না। আছে না যে আমি সম্পত্তির মায়া ত্যাগ করে গেলেও আমি বেঁচে যাই, না যাওয়া অবধি আতঙ্ক ছিল। আচ্ছা, আমি বলছি যে ওই ভদ্রলোক বলছিলেন যে আলোটা জ্বললে মনে করবে লোক আছে ঘরে, আর রেডিওটা বাজলে মনে করবে রেডিওটা তো শুনছে কেউ। কিন্তু আমি তো ধারণাও করতে পারিনি যে এইরকম দুঃসহ জীবন মানুষের এখানে ছিল বা আছে।
তো এইরকমভাবে নৃপেন ঘোষ যখন পালিয়ে গেলেন, হুম। চলে এলেন, তখন তার আশা ছাড়া গতি ছিল না। না। আর এখন আমাদের আসলে সম্মিলিত একটা প্রচেষ্টা, যে যার অবস্থান থেকে থাকা উচিত, যে তারা যেন তাদের সম্পত্তিটা পুনরুদ্ধার করতে পারে। হুম। আচ্ছা, সর্বশেষ আপনি কি আপনার এলাকায় এর মধ্যে আর গেলেন? না, আগামী সপ্তাহে যাওয়ার একটা মানে কোনো উপলক্ষ একটা আছে? উপলক্ষটা হলো আমার নিজের জন্যে। হুম। এই ফাঁকে আমার ভাতিজা কাকার সাথে যখন দুই চারটা কথা হয়েছে, এই ফাঁকে দেখি আমি কিছু কালেকশন করতে পারি কিনা। আচ্ছা, তাদের ওখানে কি কি আছে এখন? ধরেন পুকুর ছিল, দিঘি ছিল, পোস্ট অফিস ছিল, বাড়ি ছিল, আপনি বলছেন পদ্ম পুকুর ছিল বা পুকুরে পদ্ম ছিল, হ্যাঁ, হ্যাঁ। শাপলা ছিল, এখন তার এইসব নাই। না, এই তো ভরাট করে ওই যারা দখল করছে খাইয়ে বলেছে। এবং কিন্তু এই যে শ্মশান ছিল, মন্দির ছিল, এগুলির কোনো ভগ্নাবশেষ? মন্দিরটা তো এখনো আছে, বিরাট আচ্ছা। বড় মঠ। আচ্ছা, ওখানে হিন্দু অধিবাসী এখন কেমন আছে? অনেক দূরে 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 কিছু কিছু আছে, কিছু 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 আছে। যেমন একটা আছে, দিঘি আছে। এই ওনারা ছিল কর্মকার, ওই আচ্ছা। কর্মকারের ছোট মেয়েটা, সে তো অলরেডি লিবারেশনটা দেখছে। লিবারেশনটা দেখছে, এর বাবার কথাটাও ওই মেয়েটা বলতে পারবে। আচ্ছা, ওনাকে বিয়ে দিয়েছি কিন্তু এখানে চৌধুরী পাড়া। এই মেয়েটা কি এখন হাউস ওয়াইফ না কোনো চাকরি না, বাকরি আছে? ইয়েতে ফ্যামিলি প্ল্যানিংয়ে আছে। আচ্ছা, এই ওর বাড়িতে আছে, কর্মকার বাড়ি। মানে এখন কি এলাকায় থাকেন উনি? হ্যাঁ, উনি এলাকায় থাকে, চাকরি ওইখানে থাকে, ওইখানে স্বামী কিন্তু এখানে হুম, ওই 2-1 মাস পর পর যায়, আবার এখানে আসে। আমার সাথে আবার দেখা হইলে আমার প্রায় দিকে কি উপায় যাবেন নাকি, আমি আর আসার সময় এদের বাড়িতে দেখে টিকে আসে, বিবরণটা বলি যে এই হুম। বাড়ি তো বড় এলাকা, আচ্ছা, আচ্ছা। অনেক গাছগাছালি আছে, ফল গাছ আছে, অনেক কিছু আছে। মায়া তো ছাড়তে পারে না। আরে ভিটার মায়া। মানুষ কখন হুম। পরিত্যক্ত হলে পরে হুম, বাড়ি ত্যাগ করে, ওই যে আপনি বলছেন হুম। যে রেডিওটা চালাইছে, মনে করবো ঘরে লোক আছে, হ্যাঁ। আলোটা জ্বালিয়ে রাখছে, নিশ্চয়ই ঘরে লোক আছে, হুম। মশারি টশারি খাট বালিশ সবই আছে, কিন্তু সে যে এইভাবে চলে আসছে এটা তো আর কেউ জানে না। থাকলে যে ওনাকে ক্ষতিগ্রস্ত করবে এটা ওর শিওর। আমি আমার বেলায় শিওর ছিলাম যে আজকে যদি আমি পরিত্যাগ না হই, আমি সময় নিয়েছি 1 সপ্তাহ, আসলে 1 সপ্তাহ সময় আমি দেই নাই। আবার কথাটাতে গেলাম আর কি, যে ঠিক আছে হয় এটার নাহলে ওটা, এটার একটা হবে। কিন্তু আমি বুঝতে দিইনি, আমার গার্জিয়ানকে ফেলে রেখে, বাবাকে ফেলে রেখে, জ্যাঠাতো ভাইকে ফেলে রেখে, ওই রাতের আধারে আমরা 7 পরিবার বাড়িতে থাকি, পড়ে থাকি একদম আগরতলা আর উঠছি বিশালগড়। কেন? তোদের কারণে। ওনার ঘটনাটা তো সেটাই। আচ্ছা, ওই কইলেই নেই রত্নাসাগর দিঘি না, আমরা কি জানি, রত্নাসাগর দিকে। রত্নাসাগর কুমিল্লাতেও ধরুন যে ত্রিপুরার মহারাজা ধর্মমাণিক্য খনন করলেন হলো ধর্মসাগর। তো এই 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 দিঘিটা আসলে ইতিবৃত্তটা কি আপনাদের কৈলানের যে এখানে আমাদের এই দিঘিটা কি এখনো আছে? হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু ভরাট হয়ে গেছে, ওই যে আচ্ছা। জোরপূর্বক বাড়ি শিকার করে ঘর উঠেছে। এটা সব জায়গায় হয়েছে। হ্যাঁ, এটা তো ইতিহাস সবাই। আর বিষয়টা হইলো এখানে এই দিঘিটার থেকে আপনার আমাদের হিন্দু সমাজের জন্য অনেকে, এই তখন তো ভাণ্ড বাসন ছিল না, অনেকেরই দরকার হইতো। এখানে তৈল সিঁদুর এইভাবে দিয়া, পান সুপারি দিয়া যদি মায়ের কাছে নিবেদন করিয়া সুন্দর করে জায়গাটা ক্লিয়ার করিয়া পরিষ্কার করিয়া আইসা পড়তো, তখন এখানে আপনি স্লিপ দিতেন, স্লিপ দিলে কি কি লাগবে কবে নাগাদ ওগুলি উঠা থাকতো। যে এই কিংবদন্তির কথা আমরা অনেক শুনেছি। হ্যাঁ, আচ্ছা, দিঘিটা কবে খনন হয়েছিল এটা কি বলা যায় না? দিতে পারবো না। কতটুকু জায়গাতে দিঘিটা আছে এটা কি বলা যায়? অনেক বড় ছিল। আচ্ছা, এই দিঘির কি মালিকানা এই ঘোষ পরিবারের? ঘোষ পরিবারের। তো বেশ রাজকীয় পরিবার ছিল। হ্যাঁ, ওই যে বললাম না যে শুধু জীবন ইয়েটার জন্য উনি চলে আসছে। এখন এই দিঘি এখনো আছে? হ্যাঁ, দিঘি আগের মতো স্বচ্ছ জলের আমি দেখিনি, আমি দেখতে যাব কখনো।
আর তাদের এই মন্দির কি কিছু আছে এখনো? দিঘিটার বয়স কত হবে? সব আমি ধারণা দিতে পারি। আচ্ছা, মন্দির পুরনো মন্দির আছে ওখানে? পুরানো মন্দির যে মঠটার কথা বলতাম ওইটা আছে, মঠ মানে সমাধি আর মন্দির। এটা নতুন করছে না, ওটা সমাধি মন্দির না, এমনি একটা মঠ। মন্দির করছিল তারা, কি কারণে অনেক কিছু কারুকার্য ছিল। আচ্ছা, গেলে তো দেখবো, কিন্তু হ্যাঁ। ওখানে কোনো ফলক আছে মঠে বা স্মৃতিচিহ্ন, সন তারিখ কিছু ফলক টলক কিছু এটি তো সন তারিখ সব কিছু ছিল, এখন আর থেকে ভাঙিয়ে বানাইছে। হ্যাঁ, না আমি অনেক দেখেছি সমাধি মন্দির বা মঠ মন্দির পুরনো পরিত্যক্ত হ্যাঁ, অ্যাবান্ডন হ্যাঁ। যেগুলো, স্থান এগুলো দিয়ে- শেষ পর্যন্ত আরে এত সুন্দর অলঙ্করণ ছিল, হ্যাঁ, আপনার যে নকশা কারুকাজ এত মানে মোহিত হওয়ার মতো। হ্যাঁ। তো এখন এগুলো তো আসলে কালের গর্ভে পরিত্যক্ত থাকতে থাকতে শেষ। তখন পরিবেশ ছিল একটা, একরকম। এখন পরিবেশ হয়েছে আরেকটা। ইয়েস। যেমন মনে করেন এক্সাম্পল স্বরূপ আমাদের এই যে এই রামঘাটলার সামনে যে আওয়ামী লীগের আমলে কি কি জিনিস কি করে গেছে, এখন এটি সব শেষ। আচ্ছা, এটা তো একটা রাজনৈতিক ব্যাপার, কিন্তু রামঘাটলা বা হাট। রামঘাট নিয়ে আমি রিপোর্ট করেছি। এই যে এই ঈশ্বর পাঠশালার যে গ্রন্থাগারিক ছিলেন ইন্দ্র কুমার সিংহ, হ্যাঁ, সিংহ স্যারের কাছে আমি প্রথম বাংলা ভিশন টেলিভিশনের এক প্রোগ্রাম ডিরেক্টরকে নিয়ে এলাম। এই সাক্ষাৎকার প্রচার হয়েছে 2006-এ, হ্যাঁ, 18 ডিসেম্বর 2006 প্রচার হয়েছে। তো ওই প্রোগ্রামে আমি এখানে গাইড ছিলাম। তো পরে 2007 সালে ইন্দ্র কুমার সিংহ স্যারের আবার আমি পার্সোনালি সাক্ষাৎকার নিয়েছি। হ্যাঁ, এটা ওই আমরা তখন যে ছিলাম ওই যে মহেশাঙ্গনের ওই হ্যাঁ। যে ঈশ্বর পাঠশালার মাঠে বুঝছি, হ্যাঁ। মাঠে নিয়েছি। পরে আবার 2008-এ এসে আমি অনেক ফুটেজ হারিয়েছি, মানে চক্রান্ত সব জায়গায় আছে। আপনি যখন একটা ভালো কাজ করতে যাবেন, আপনার পিছে 10টা লোক লাগাই হ্যাঁ, থাকবে, এখন বিপরীত থাকবে। 1 হলো অর্থ নেই, 2 হলো সংগঠিত নেই, 3 হলো সংখ্যায় কম। আপনি ধর্মের সংখ্যায় কম, আমি চিন্তায় সংখ্যায় কম। তো এখন সব কিছু মিলে সবগুলো কাজেই বাধা। হ্যাঁ, আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটি হলো রামমালা ছাত্রাবাস, এই মহেশাঙ্গনে হ্যাঁ, মহেশাঙ্গনে অবস্থিত কুমিল্লা শহরে। এই রামমালা ছাত্রাবাস, আমরা এখানে যে পরিত্যক্ত ভবনগুলো আছে, হ্যাঁ, এগুলোর মতো বিমলেন্দু নারায়ণ মজুমদার এক খুব একেবারে তার প্রজ্ঞা অসাধারণ। উনি আর ইন্দ্র কুমার সিংহ স্যারকে এনে আমি টেলিভিশনের ক্যামেরা নিয়ে এই প্রতিটা ভবনের ভেতরে পুরনো তালপাতার পুঁথিসহ যা কিছু আছে এগুলো সংরক্ষণ করে আমার প্রেজেন্টেশন ছিল। এটা 2008-এর কথা বলছি, সব হারিয়ে গেছে। মানে ফুটেজগুলো নেওয়ার পরে এই ফুটেজের পেছনেই লোক লেগে গেল। আমার কাছে নেই টাকা দিলে আবার আমি পারতাম, কিন্তু অত টাকা তো আমার নেই, আমার কাছে যৎসামান্য খরচের টাকা ছিল। মানে সবগুলো কাজে কিন্তু বাধা পড়ে। তো এখন এই যে আপনার প্রক্রিয়াগুলো প্রতি জায়গায় ব্যাহত হয়। তো আপনি শেষ যে কথাটা বলছিলেন রত্নাসাগর দিঘি, এখন আদি নিদর্শন কি আছে? আর আপনি শেষ কবে গিয়েছিলেন ওখানে বলুন তো? আপনার তো যাওয়া আসা আছে। আমার বাড়ির থেকে বেরিয়ে যেতে এই জায়গাগুলি পার হয়ে যাইতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের বাড়ির পাশ দিয়ে যেহেতু রাস্তা এটা, আমার বাড়ির পাশ দিয়েও রাস্তা এটা, তো অটোমেটিক আমি এখান দিয়ে আসতে হয়, এখান দিয়ে যেতে হয়, এই আর কি। আচ্ছা, আপনি তো আমার সঙ্গে এখন কথা বলছেন, হ্যাঁ, আমি বলি বিজয়পুর শিবকালী বাড়ি, হ্যাঁ, বলে এখানে সদর দক্ষিণ এক হোমিও ডাক্তার, নাম হলো ঋষিকেশ চক্রবর্তী। বিজয়পুর, হ্যাঁ, বিজয়পুর বলতে এই জেলখানা বাড়ি পার হয়ে শিবকালী বাড়ির কাছেই। তো ঋষিকেশ চক্রবর্তীর সঙ্গে আমার অন্ততপক্ষে 5, 7, 8 বছরের পরিচয়। কিন্তু উনি একদিনের জন্য আমাকে দেখলে চা খাওয়াবে, কথা বলবে, সময় দিবে, একদিনের জন্য একটা শব্দ আমাকে রেকর্ড করতে দেয়নি। বললো এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, আর এই ক্ষতির কথা প্রমাণও রাখতে চাই না। হ্যাঁ, ঠিক আছে। মানে একটা মানুষ কতটা পাথর হইলে পরে এভাবে বলা সম্ভব? মানে সব জায়গায় আমরা আমাদের মূল রিপোর্টিংটা হলো এই মুহূর্তে কৈলান, চান্দিনার কৈলানের ঘোষ পরিবারের বিষয়টি আসছি, আমরা এখানে আসছি। জগন্নাথ মন্দিরে গেলাম, সম্পত্তি বেহাত, ওই যে ভগবতী প্যারা ভান্ডারের যে মালিক ছিলেন ঝুনুবাবু, তারে আমি সুনির্ধারিত 10টা প্রশ্ন করেছিলাম। উনি আমাকে বললেন, চা খাবেন না মিষ্টি খাবেন?
চা খাই মিষ্টি খাই সবই খাইতে পারি। বললো যে চা খাইলে মিষ্টি খান চা খান, এই সমূহ প্রশ্ন করার প্রয়োজন নাই। আপনি প্রশ্ন করলো আমি উত্তর দিব না। আমি বললাম যে আমি রেকর্ড করব না। কিন্তু আমি কি জন্য আসলাম? আপনি অন্তপক্ষে আমাকে এমনিই বলেন যারা এগুলো দখল করেছে, এখন আপনারা তাদের বিরুদ্ধে আইনি ছাড়া আর আইনি ব্যবস্থাও যাচ্ছেন না। কোথাও আইনি ব্যবস্থা যাচ্ছেন, কোথাও যাচ্ছেন না। আচ্ছা, কেন যাচ্ছেন না? কারণ আপনাদের তো ইচ্ছে করলে আমি উত্তর দিব না। ঝুনুবাবু মারা গেছে, হ্যাঁ, তো কিছুদিন আগে উনি আমার বলছে আমি উত্তর দিব না। আমি বললাম আমি তো রেকর্ড করছি না, আমি লিখবও না। আপনি আমাকে বলেন, আমার জানার জন্য বলেন। তো আমি মনে করি আপনার একটা মহৎ উদ্দেশ্য আছে, আপনি একজন ভালো মানুষ, আপনি সাহসী বলবো না, প্রাণ সংশয় সবার আছে। প্রাণ যখন সংশয়ে পড়ে তখন কারোরই সাহস থাকে না, সহজে থাকে না। আমরা তো আর সৈনিকের চাকরি করি না। যাই হোক, এখন কথা হলো আপনি তো অন্তপক্ষে আপনার তো এই উদ্দেশ্যটা আছে, ফুলুবাবুর সন্তানেরা, ছেলেরা ফুলুবাবুর নিজস্ব সম্পত্তিটুকু পাক, এই উদ্দেশ্যে তো আপনি এই উদ্দেশ্যে আমি ওনাকে সহযোগিতা করার জন্য আসছি, আর কিছু না। আচ্ছা, তাহলে ওখানে আদি নিদর্শন কি আছে? আর মন্দির আছে এখানে দিঘির পাড়ে একটা মন্দির আছে, এটার পেছনে একটা মাঠ আছে, আরে মঠ আছে, আর জায়গাগুলো তো উলট পালট করে ফেলাইছে বিভিন্ন লোক। আচ্ছা, ছোটবেলায় যে দেখা গ্রাম, আর এখন আমি বলছিলাম যে আপনি সর্বশেষ কবে গেলেন, কয় মাস আগে গেলেন? আমি আষাঢ় মাসে ওখান থেকে গিয়ে আসছি এবার। হ্যাঁ, এখন হলো কার্তিক মাস। যাওয়ার অনুভূতিটা তো অন্যরকম। অনুভূতিটা আমি তো 2-4 মাস পরই যাইতাম, সমস্যা নেই। এই তো আমার বাড়িঘর আছে, আর এখানে পড়ে গেছি বিশেষভাগ যে রাজগঞ্জ যে দোকানটা নিছি, দোকানটা ডেইলি মনে করেন আমার 500 থেকে 600 টাকা খরচ আছে। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, বাজার পাহারাদার, সব মিলিয়ে। আচ্ছা, এখানে আপনার বাড়িটা পড়লো কোথায়? এখানে বাড়ি নিজের বাড়ি না? না, ভাড়া থাকেন? বাসা ভাড়া। আমি তো 9 বছর আগে, 9টি বছর আগে এই আপনার বিশ্ব রোড পোদ্দার বাজার সেই বল্লভপুরে উঠছি, এই বাড়ির এই যন্ত্রণা। ওই যে দাদার কথাটা আমাকে প্রশ্ন করলেন, ওই যন্ত্রণার জন্য আমি ওইখানে সাইড নিয়েছি যে তোমাদের এখানে আমার। কিন্তু শ্রীবল্লভপুরে আপনি কখন গেলেন? 9 বছর আগে। আমি শ্রীবল্লভপুরে গেছি, এখানে কিছু বসতি আছে তো, এবং ওখানে মন্দির থেকে পুরোহিত থেকে শুরু করে সবারই আমি মন্দিরের পাশেই আমার বাসা, উনিও ঠাকুর। ওখানে একটা বড় একটা মন্দিরের ভিতর দিয়ে খুব সুন্দর একটা, এটা ইদানিং যেমন এটা কি ছিল আমার তো খেয়াল আছে। হ্যাঁ, আমার একটু মনে আছে। 4 বছরের উপরে হয়েছে এখানে ডেইলি সকালবেলা আপ ডাউন, কটা ফুল নেই একটু হাঁটি। এটা ধর্ম বিষয়ে আমরা কয়েকজনে ধর্ম সম্বন্ধে আলোচনা করি, কিন্তু কোনো রাজনৈতিক নয়। এখানে আসা কোনো রাজনৈতিক নয়। কয়েকটার আমি থ্রেডিং দিই, ব্যাংকে চাকরি করে অমুক করে দেশ অমুক হবে এটি বাদ দেন। এখানে আসছেন ধর্ম সম্বন্ধে নিয়ে, ধর্ম সম্বন্ধে কথা বলেন। এখানে আধা ঘন্টা কাটান, 2 ঘন্টা কাটান, সমস্যা নেই। আমি তো জাস্ট 7টা পর্যন্ত এখানে থাকি, কারণ এখন বেলা হয়ে যায় অনেক, আমি চট করে চলে যাই দোকানে। তাহলে আপনার এখানে বাড়ি না? না, মানে আপনি ভাড়া থাকেন? বাসা ভাড়া। আপনার ছেলে মেয়ে কে আছে? আমার ছেলে মেয়ে তারা 3 জন, ওয়ারিশ 3 জন। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে নেই। ছেলেরা দের নাম কি? ছেলের নাম হলো বড়জন চন্দন কুমার সাহা, ওই গুমতি হসপিটাল ওইখানে আছে। মেজজনের নাম এখানে যাত্রী দেখবেন সাত্তার খান কমপ্লেক্স, অবধিতে পায়ে সুজ। কি নাম? জুতো দোকান। বন্ধন কুমার সাহা। আচ্ছা, বন্ধন কুমার সাহা। আর ছোটজন সুমন কুমার সাহা। আচ্ছা, আপনি ফুলুবাবুর আর অন্য ভাইদের তো দেখেছিলেন? হ্যাঁ, দেখেছি। মানে তারা তো 5 ভাই ছিলেন। হ্যাঁ। কাকে কাকে দেখলেন? ওই বড় 2জন মারা গেল, তখন আপনি তো সচিন্দ্র কুমার ঘোষ, শৈলেন কুমার ঘোষ, ওখানে দেখেছি। এই মুক্তিযুদ্ধে যাই না, ওই সময় না তারা এই দুর্ঘটনা ঘটায়। আর পাশে আরেকটা দুর্ঘটনা ঘটাইছে, আরো 2 জনে আছে না, এদেরকে উনি তো ওই ভয়েই চলে আসছেন।
কাকা কোনো সমস্যা নেই। আচ্ছা, ফুলুবাবুর ছেলেদের সঙ্গে আপনার যোগাযোগ পরিচয় আছে? না, নাই। উনি তো আমার সাথে যায় আচ্ছা, না। আপনি কবে আবার এলাকায় যাবেন? এই তো আগামী সপ্তাহে। এমনিই যাবেন না অনুষ্ঠানাদি আছে? বিষয়টা আমারই একটা আচ্ছা, ব্যাপার যাই আছে। হোক, মানে পাশে- মানে আমরা আমি আমি পাশে আমি ওনাকে touch করব। আমি আপনার সঙ্গে ওই সময় যাওয়ার কোনো সুযোগ আছে? না, আমি আগে কেরিংটা নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা। আমি ওনাকে আগেও বলছি আমি রাফেরটা ক্যারিং করে নিয়ে আসি, যদি আবার দরকার লাগে 2 সপ্তাহ পরে যাওয়ার ওটাও করব, কিন্তু আমি আপনাকে টাচিং দেখিয়ে দিতে পারি এটা ঠিক আগে আছে। থেকে। আচ্ছা, আপনার ছোটবেলার যে কৈলেন গ্রাম আর এখনকার যে কৈলেন গ্রাম, আপনি তো ছোটবেলায় ওই গ্রামে ছিলেন, জন্ম হয়েছে, হ্যাঁ, সব কিছু বেড়ে উঠেছেন। থানায় আনা দুইটা। আপনার জন্মের কত বছর পর্যন্ত আপনি ওখানে ছিলেন? আমি তো কখনো লড়ি নেই, ছিলেন? এই 9 বছর পর্যন্ত বাড়ির থেকে লড়ি নেই। এই 18 বছর বাইরে ছিলাম নারায়ণগঞ্জ লেখাপড়া সিস্টেমে। আচ্ছা। ওই সময় দেয়া এই মাস্টারি করতাম আচ্ছা, হ্যাঁ, এই নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ। আচ্ছা, পরিবর্তনটা কৈলেনে পরিবর্তনটা কি হলো? এখন যে জানতো পরিবর্তন দেখেন। পরিবর্তন তো এটি অবৈধ, অবৈধ। সংক্ষেপ কথাটা হলো অবৈধ। অবৈধ। আমি একটু বলি। কারণ আমি শেষ করে দিই, বলুন। হিন্দুদের সম্পত্তি কে কিভাবে খাবে এই লুট রাজনী আছে, যেমন কুমিল্লা শহরও কে কারটা খাবে, বিষয়টা এটা, আর কিছু না। শুধু চেয়ারটাতে বসতে পারলে এটা এই, অমুকে বসতে পারলে এই, অমুকে বসতে পারলে এই ছাড়া কিছু নেই। কিন্তু তাদের প্রাকৃতিক জগতে যান যে তাদের ধন সম্পদ, এটি কি তাদের না অন্যের? অন্যের। অন্যের। এটা কিন্তু আচ্ছা, মিথ্যা। আমি ফাঁকে একটা বিষয় বলি। আমার হাই স্কুল ছিল দেবিদ্বার, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় গঙ্গা মণ্ডল রাজ ইনস্টিটিউশন। নাম শুনছি। আপনি চিনবেন। 1922 সালে এটা প্রতিষ্ঠিত। তো প্রথম স্কুল কলেজ পুরনো যায় আছে, এগুলো তো ধরুন যে অধিকাংশ হিন্দু জমিদাররাই এগুলো প্রতিষ্ঠা করেছে। ওই যে আমার এটা কথা। আমরা, হ্যাঁ। তো এই স্কুলেরও তাই এই ঘটনা। এখন আমার ওই স্কুলের এক স্কুল শিক্ষক ছিলেন, নাম হলো নরেশচন্দ্র পাল। পাল। আমার যে গ্রাম হ্যাঁ, আর নরেশ স্যারের গ্রাম, অর্থাৎ আমার গ্রামটা পার হয়ে নরেশ স্যার স্কুলে আসতেন, আবার আমার গ্রামটা পার হয়ে স্কুলে যেতেন। হ্যাঁ। তো যাই হোক, নরেশ স্যারের বাড়িতে নরেশ স্যারের ভাইয়ের ছেলে গৌতম আমার বন্ধু, ক্লাসমেট। হ্যাঁ। তো যার কারণে নরেশ স্যারের বাড়িতে যাওয়া হতো। হ্যাঁ, আবার বেশি। আমার মামার বাড়িটা আর নরেশ স্যারের বাড়ি খুব কাছাকাছি, তো বিধায় নরেশ স্যারের বাড়িতে যাওয়া বেশি হতো। আসা এবং আরও যাওয়ার কারণ হলো এত বেশি গাছপালা ছিল, এত সৌন্দর্য ছিল, এত বেশি ফুল গাছ ছিল, এবং বিশেষ করে জবা ফুলে আচ্ছন্ন ছিল। এই ফুলের লেগে এখানে আছে। আচ্ছা, হ্যাঁ, আমি শুনবো আপনারটা। আচ্ছা। আমি 2010 সালে আমার স্ত্রীকে নিয়ে, ছেলের তখন ছোট, ভাবলাম নরেশ স্যারের ভিটা দেখতে যাব। আমি এর মধ্যে আবার যেহেতু রিপোর্টিং করি, সাংবাদিকতা করি, আচ্ছা। 25 একটা বা আছে না? আরও বেশি বছর, 95 সালের শেষ দিক থেকে আমি সাংবাদিকতায় পেশাদারিভাবে জড়িত। আচ্ছা। তো আমি একটা ঘটনা শুনেছিলাম, নরেশ স্যারের বাড়ির আশেপাশেই বা একটা খুন হয়েছিল। আচ্ছা। এটা 2001। এরপর আমি শুনেছি তাদের উপর কিছু নিপীড়নের ঘটনা আসছে, মর্মান্তিক। এখন আমার পেশাদারি, আমি তো পত্রিকায় চাকরি করি, হ্যাঁ। আর পত্রিকার কাজের ফাঁক দিয়ে আমার আর যাওয়ার সময় হয়নি। এখন এটা তো পত্রিকা তো আর আমাকে এই দায়িত্ব দেয়নি। না। তো যাই হোক, আমি শুনেছি যে নরেশ স্যারের বাড়িতে অনেকগুলো ঘটনা একই সঙ্গে ঘটছে, কিন্তু আমার আর যাওয়ার সময় হচ্ছে না, কারণ আমাকে তো বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত রাখছে, বা হ্যাঁ। আমিও ব্যস্ত থাকছি। না, ঠিক আছে। শুনেছি, কিন্তু আমার যাওয়া হয়নি। আপনার তো এটা। হ্যাঁ, কিন্তু না হলেও আমার তো অন্য কাজ আছে, আবার অফিসিয়াল, আমি ইনডোরে কাজও করেছি, আমি ছবি তুলেছি, বিভিন্ন রকমের কাজ করেছি পত্রিকা অফিস। 2010 সালে আমি আমার স্ত্রী আর ছেলেকে নিয়ে আমার গ্রামের বাড়িতে গেলাম, গিয়ে ভাবলাম নরেশ স্যারের ভিটাটা একটু দেখে আসি। দেখে যাই। তো গেলাম, গিয়ে তো এক বাড়ির ভেতর দিয়ে যাচ্ছে, বললো যে আপনার কোথায় যাবেন? আমি নরেশ স্যারের বাড়িতে যাবো। নরেশ স্যার তো নাই। আমি শুনেছি এর আগে নরেশ স্যার প্রয়াত হয়েছেন। তো ঠিক আছে, নরেশ স্যার তো নাই, এটা শুনেছি। আমি বললাম তো উনি মারা গেছেন, আমি জানি, কিন্তু আমি আসলে ভিটা দেখতে যাই। ভিটা পাবেন কোথায়? ভিটা তো নাই। আমি কেন নাই?
কয়ে নরেশ স্যারের পুরো তারা যারা যারা ছিলেন ভাইটাই একেবারে পুরো এরিয়াতে যারা ছিলেন একজন না, কিন্তু সবাই মিলে কি করলেন, হয় অল্প দামে বা কি হয়েছে আমি জানি না, মানে নাই, ভিটায় নাই। পরে একজন বললেন যে নরেশ স্যার একজন ভাই রানীর বাজারের ওষুধ দোকান করতে পারেন। ও আমার স্কুল শিক্ষকই, নরেশ স্যারের আরেক কলিগ মৃণাল স্যার ছিলেন, উনি বললেন রানীবাজার, খোঁজ করে আমি আর পাইনি। আরেকজন বললেন যে উনি ভারতে চলে গেছেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো পরে আমি ভিটার কাছে গিয়ে দেখলাম যে শুধু বাড়িঘর, নতুন টিনের বাড়িঘর, গাছপালা কিছু নাই, বাঁশঝাড় নাই, ওখানে দুইটা বড় বড় দিঘি আছে, দিঘিগুলো আছে। আমার আর মন সায় দিল না, আমার স্ত্রীকে বললাম যে চলো ফেরত যাই, আমার এখন দেখলে এটা কষ্ট লাগে। তো আমরা ফেরত এলাম, চলে এলাম। কিন্তু আমার পরে আবার মনে হলো যে স্যারের ভিটায় এলাম, কিন্তু ভিটাটা দেখলাম না। এটা আরও কয়েক বছর পরে, এটা 2010-এর কথা বলছি। 2018-তে আবার গেলাম, ছেলে তখন বড় হয়েছে একটু। হ্যাঁ, আবার ওই পরিবারে গেলাম যে পরিবারে প্রথম উঠলাম। গিয়ে এবারও গিয়ে দেখি যে বাড়ি ঘর, এবার এই পাকা বিল্ডিং টিল্ডিং, টিন শেড, ঘর টর ইত্যাদি আশেপাশে। সারের ভিটায় কিন্তু আমি আর যাচ্ছি না। পরে আবারও আমি পথ থেকে ফিরে আসলাম। কেন আসলাম আমার জানা নাই। আমার কাছে মনে হলো যে এগুলো কি হলো, এগুলো কেন হলো, কারা করলো। আমার আর সারের ভিটায় কিন্তু আমি আর যাচ্ছি না। তো 2022 সালে আমি আমার স্ত্রীকে নিয়ে আবার গ্রামের বাড়িতে গেলাম। গিয়ে এবার মেয়েটা একটু বাড়িতে আসার জন্য হইচই করছে, অর্থাৎ সে হয়তো স্নান গোসল করবে, তার তাপ লাগছে, দেখবে নভেম্বরের ঘটনা। তবুও যাক, মেয়েটাকে নিয়ে আমার ওয়াইফ চলে আসলো। আমি ছেলেকে নিয়ে, অপূর্ব, তারে নিয়ে বললাম আজকে আমি আর তুমি সারের ভিটায় যাব, একটু দেখবো। তো বাপ ছেলে দুজনে গেলাম। যাওয়ার পর যে জন্য এত কথা বলা, এগুলি অপ্রাসঙ্গিক। আমার রিপোর্টিংয়ের সঙ্গে এটা সম্পৃক্ত না, আবার এটার যোগসূত্রও আছে। একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার মিলও আছে, টান আছে। আমার ছেলেকে নিয়ে গেলাম। যাওয়ার সময় গিয়ে এমন জায়গায় একটা মানে এত ব্যয়বহুল একটা মসজিদ দেখতে পেলাম, আমি হয়ে গেলাম। পুরো এলাকাটার মধ্যে একটা মসজিদ মাদ্রাসা ছিল না। কোত্থেকে আসলো এই মসজিদ? তো নামাজ পড়ে একজন এলেন, আমি তারে একটু ভিডিও করতে গেলাম, সে আমার ধরে বসে, ট্রেন্ড লোক, প্রশিক্ষিত লোক, এই আমার ভিডিও করছেন কেন? ভাই আমার বাড়ি এইখানে, আমি আসছি এই গ্রামে, আমার শিক্ষকের ভিটা, তো আপনি কি আমার এইভাবে ধমক দিয়ে বললেন? আমি ভিডিও করতেই পারি, এই মসজিদ আমি কোনোদিন দেখিনি। তো আমার একটু ইচ্ছে হলো আপনার সঙ্গে একটু কথা বলি। না, আমার সম্মতি ছাড়া আপনি এই আমার সাক্ষাৎকার, আমাকে ভিডিও করছেন? ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। একটা সাধারণ লোক, হিন্দু মুসলিম নির্বিশেষে, কোনো দিন এভাবে কথা বলবে না। সে ট্রেনিং প্রাপ্ত যে কোনো রেজিমেন্টের লোক, আমরা বুঝতে পারছি। সে আমার ধমক দিচ্ছে, আমি সাংবাদিকতা করি, আমার একটা পাওয়ার আছে না, আমাকে সে ধমক দেয়, তাহলে তার পাওয়ার আরও বেশি। তো আমি কেটে দিলাম। কেটে আমি বললাম, না, এটা তো আমার স্মৃতিবহুল জায়গা, এখানে তো মসজিদ ছিল না কখনো, এখানে আমি দেখছি অসংখ্য বৃক্ষ। তো এগুলো জায়গায় হঠাৎ মসজিদটা কেন হলো, কবে হলো, কারা করলো, আপনি কে? সেও এখানকার না, ভিনদেশি। হ্যাঁ, তারপরও সে আমার ধমক দেয় আমার এলাকায়। আমি তো পাওয়ারফুল লোক। হ্যাঁ, তারপরও আমি চলে গেলাম, ছেলে নিয়ে বাবার এই স্যারের ভিটায় গেলাম। নিচু হয়ে গেলেন, তাকে একটু উঠতে দিলেন। স্যারের পরিণামে তোমার কি হবে এটা পরে। স্যারের ভিটায় গেলাম। ভিটায় যাওয়ার পরে গিয়ে দেখলাম এবার কিন্তু বাকিটা আর আমি বলবো না, বলাটা সহ্যের মধ্যে পড়বে না। ধরেন জবা ফুলের গাছ সচরাচর এই মোটা আমাদের দেশে পাওয়া যায় না। পাওয়া যায়, এগুলি এত বড় পাওয়া যায় এখানে। তো আমি এই কথা বলার প্রাসঙ্গিকতা নাই। 92 সালে বাবরি মসজিদ ভাঙার সময় জবা ফুল কত বাড়িতে কাটতে দেখছি, এটা ভিন্ন ঘটনা। আমি তখন ঢাকায় ছিলাম, আরও ঘটনা দেখছি। এই বাড়ির মধ্যে
এটা তো ধরুন যে এটা সংস্কৃতি। হ্যাঁ এ ধরুন এখানে একটা ইয়ে থাকবে, তুলসী গাছ থাকবে, এটা হলো সংস্কৃতি। হ্যাঁ এটা আমাকে বিশুদ্ধ অক্সিজেন দিচ্ছে। হুম, আমি প্রকৃতি প্রেমিক, হুম, আমি জীবন প্রেমিক, হুম। এটা আমি এখানে রাখবো, এটা আমি রোপণ করব, এটা আমি চর্চা করব। এটা দিয়ে কয়টা কাজ হয়? এটা তো তো এখন আমি যেই লোকটা এটাকে সমূলে তুলে ফেলে, হ্যাঁ আমি তো তাকে দেখলে ভয় পাই, হুম, তাই না? সে তো মানুষ নয়। হ্যাঁ, এখন এই বাড়ির জবা ফুলগুলো, এই গাছগুলো, এত ফুলের সমারোহ কোথায় গেল? নাই। মাটির ঘর ছিল, কার? নরেশ স্যারের। হুম, একদম সাধারণ জীবনযাপন ছিল, তারা ভাইরা আরও শিক্ষক ছিলেন, হুম। শিক্ষিত প্রজন্ম ছিল, হ্যাঁ কিন্তু ভিটার সমূলে জমি। হ্যাঁ এবং আমি আমার ছেলেকে রেকর্ড করে আনলাম কোথায়, কি জানেন? ফুলকপি ক্ষেত, নভেম্বরের কথা বলছি, হ্যাঁ, 2022 ফুলকপি। আমি যে রেকর্ডটা নিচ্ছি হুম, এমন সময় চারদিকে লোকজন জড়ো হয়ে গেছে। হুম। আমি বললাম, রে ভাই, আপনারা কে কি মনে করছেন রাজনীতি না ধর্ম, আমি এগুলোর মধ্যে নাই। নাই, আমি আমার কাজে আমার হলো এটা শিক্ষকের ভিটা। হুম, আমার শিক্ষক। হ্যাঁ, আমার বন্ধুর ভিটা গৌতম। এখন তারা নাই, আমার তো স্মৃতি আছে, হুম, আমি স্মৃতির কথাটা বলতে আসছি। তারপরও ভাব দেখে আমি একটা সময় কেটে ফেলছি। পরে দিঘি ছিল, দিঘির নাম ছিল কি জানেন? আন্ধি দিঘি, এখনো নাম আছে। দিদি। চতুর্দিকে এত গাছপালা ছিল, অন্ধকার হয়ে থাকে, হ্যাঁ গাছের কোনো অস্তিত্ব নাই। দিঘি আছে, মাছ চাষ আছে, লিজ হয়, ইত্যাদি ইত্যাদি। হুম। যাই হোক, এখন এই কথা বলার অর্থ হলো আমার যে ক্ষত হয়েছে এই পরিবর্তন দেখে। আমি এমনও জায়গায় গেছি যে মাদ্রাসা মসজিদের বিরোধী না আমরা, হুম, কিন্তু আপনি যদি 20 বছর পরে, 15 বছর পরে এই তুলসী গাছের জায়গায় একটা মাদ্রাসা দেখেন, তখন কেমন লাগবে? লাগবে। আমি ঠিক এই পরিবর্তনটুকু ওখানে দেখে আসছি। এই জন্যই আমি বললাম যে আপনি যে এখন আপনার আগের গ্রামে যান, আপনি সেই পরিবর্তনটা কীরকম দেখেন। পরিবর্তন তো ঢুকে গেছে, হুম, তাই না? আমূল পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তো বিধ্বংসী পরিবর্তন। আমরা পরিবর্তন চাই, এই যে মোবাইল চাই, গতি চাই, হুম। ইন্টারনেট চাই, কত কিছু চাই না? কিন্তু এই যে মানব সভ্যতার বিধ্বংসী যে পরিবর্তন, এটা তো চাই না। না, ধরুন আমার ছেলে হারমোনিয়ামটা সকালে বাজালে এক বাধা, সন্ধ্যার পরে বাজালে এক বাধা, যখন সে এই এশার আজান দেয় তখন আশেপাশে বাজালে এক বাধা। সে বলে, বাবা বাজাবই না। হুম, বাজানো দরকার নাই, বাজাইলে যদি এত সমস্যা, বাজাবই না। আমি কিন্তু আসছি আপনার কথা শুনতে, কিন্তু বলতে কিন্তু আমার আচ্ছা, কথা না কোন দুঃখে। ওইটাই তো। তাল পুকুরের পশ্চিম দিকে আমি 4 বছর থেকে গেছি, তো একটা 10 তলা ভবনের 8 তলায় আমার বাসা ছিল 4 বছর। হুম, ঢোকার আগেই আমাকে প্রশ্ন করছে, আপনি হিন্দু না মুসলিম? আমি বললাম মুসলিম। কি নাম? আমি বললাম, জসিম উদ্দিন অসীম। অসীম, অসীম তো হিন্দুর নাম। আমি না, অসীম একটা বাংলা শব্দ, তা আমার বাবার এই নাম রেখেছে, তো এই নাম দিয়ে আপনি বাসা ভাড়া নেওয়ার আগেই আপনি আমার আটকে দিচ্ছেন। আমি ধরলাম আমি হিন্দু, তাহলে আপনার অসুবিধা কী করে? আমরা হিন্দু ভাড়া দিই না। আরে হিন্দু ভাড়া দেন না, হিন্দু না হিন্দু বাড়ি দেখে দেখে ঢুকবে। হুম, হ্যাঁ, আপনার তো হিন্দু বাড়ি, হিন্দু পরিবার আসলে আপনার তো অসুবিধা নাই, না, কারণ আপনি তো সংখ্যালঘু না, না, আপনি তো মুসলিম, আপনি তো ভয় নাই, না। হে তো আপনার ক্ষতি করবে না, হুম, তো হিন্দুর অসুবিধা কি? হুম, তা আপনি কেন ভয় পাচ্ছেন? হিন্দু এনা চিন্তা করবো যে আমি হিন্দু বাড়ি ছাড়া থাকলে আমার নিয়ে অসুবিধা হয়, হুম, কিন্তু হিন্দু একটা আপনার বাড়ি থাকলে আপনার তো ভয় নাই। হুম, আপনি ধরেন না 30 পরিবার আছেন, একটা হিন্দু পরিবার আছে, ওই হিন্দু পরিবার তো 29 পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে না, ক্ষতিগ্রস্ত করবে না, যে পারবেও না। তারটা তিনি তো আপনি কেন তারে ভয় পান? হুম, আমি হইলামই হিন্দু, আপনি কেন ভয় পান? ইত্যাদি। যাই হোক, শেষে হলো কি এইরকমভাবে সবগুলো জায়গায় পরিবর্তন আসছে। আচ্ছা, শেষ আপনি ওই ঘোষ পরিবারের সম্পর্কে একটু বলুন, যে তাদের আগে ছোটোবেলায় কাদের কাদের দেখতেন, পরে কি হলো, আর এখন কি কোনো প্রজন্ম আছে ঘোষদের? এই যে 5 ঘোষ বললেন, কেউ নাই। নাই। আমি জানি নৃপেন্দ্র কুমার ঘোষের
2 ছেলে কুমিল্লা শহরে এখনো আছেন, বসবাস করছেন। ওই ঘোষেরই বৈধ উত্তরসূরি তারা। হ্যাঁ, আপনার তাদের সঙ্গে তো আপনার যোগাযোগ হয়েছে। এখন তারা আপনার পরামর্শ মতে কিভাবে তাদের পূর্বপুরুষের ভিটায় বা পিতৃভূমিতে অধিকার পেতে পারে? যেতে হয়তো তারা হয়তো যাবে না, কিন্তু এই অধিকারটা কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে? আদালত তো অবশ্যই লাগবে, কিন্তু এর জন্য আমাদের এই যে আপনি আজকে সময় দিলেন, আপনি ধরুন যে কথা বললেন, আপনি নৃপেন বাবুকে চিনতেন, ফুলবাবুকে চিনতেন, জানতেন, আপনারা শৈশবের বন্ধু ছিলেন। হ্যাঁ, তো তেমনিভাবে আমরা অসংখ্য লোকের মাধ্যমে এটা প্রমাণ করতে চাই যে ফুলুবাবু এই পরিবারের একজন বৈধ লোক ছিলেন, তার উত্তরসূরি ফুলুবাবুর ছেলেরা, এবং এই সম্পত্তির, এই সমূহ সম্পত্তির অধিকার ফুলুবাবুর সন্তানদের। আর তো কোনো প্রজন্ম নেই এখানে। না, ঘোষ পরিবারের কেউ কি আর আছে ওখানে? না, নাই। আচ্ছা, এলাকার লোকেরা কি জানে যে ঘোষ পরিবারের কেউ এখানে এই দেশে আছে কিনা? একমাত্র জানে যে ওই দাদাই আছে। কোন দাদা? ফুলবাবুর কথা বলছি, নৃপেন্দ্র বাবুর কথা বলছি। নৃপেন বাবুর ওনার প্রয়াত হয়েছে কি জানে না, ওনার কয় ছেলে না মেয়ে, এগুলি জানে না হয়তো। এটা কিন্তু আমার মেমোরিতে নাই। আচ্ছা, উনি যে প্রয়াত হয়েছেন এলাকার লোকে এটা জানে? হ্যাঁ, এটা শুনছি। আর এলাকার লোকেরা আমরা যদি যাই, 2020 নেই ঘটনাটা। আমরা এলাকায় গেলে ফুলুবাবুর সঙ্গে যারা, আপনি যেমন তার আচ্ছা। ছোটবেলার সঙ্গী ছিলেন, তাকে ভালোভাবে জানেন, ফুলুবাবুর এই কে জানতেন, চিনতেন, বা বিশেষ করে ফুলুবাবুকে চিনতেন, এরকম অনেক লোক এখনো বেঁচে আছেন না? আছে, সবাই তো আর চলে যায়নি, আছে। হ্যাঁ, বা বেঁচে আছেন। বিশিষ্ট যারা ছিল তারা হয়তো নাই। আপনার এই একটু বর্ষিয়ান বয়স্ক এরকম কোন চেয়ারম্যান মেম্বার আগের আছে? আমি বলছি। আচ্ছা, চেয়ারম্যান তো কয়েকজনই আমার মেমোরিতে আছে। এখন নতুন করিয়াকে এটা কিন্তু আমি সঠিক বলতে পারি। আপনি দেখেন, ফুলুবাবুর একটা বিষয় অত্যন্ত মর্মান্তিক। উনি তার পিতৃভিটার অ্যাড্রেস দিয়ে উনি এনআইডি কার্ডটাও করেননি, ভয়ে যে আমি যেহেতু ওখান থেকে এইভাবে অপদস্থ হয়ে আসছি প্রাণ রক্ষায়, আর ওই ঠিকানা দিয়ে ওখানে গিয়ে আমার ছেলেদেরকে আর এই জীবন সংশয়ে ফেলতে চাই না। মানে কতটা আক্ষেপ, কতটা কষ্ট থাকলে পরে উনি এই শহরের ঠিকানা দিয়ে উনি এই এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। বাস করতেন কুমিল্লা শহরে, কিন্তু উনি ঠিকানা তো বাড়িতে দিতেই পারতেন, কিন্তু ভয় দেয় নাই। আর পরিণাম হলো, আমি যদি এখানে ঠিকানা দিই তাহলে আমাকে এখানে খোঁজ করবে। আমি বুঝতে পারছি, যেহেতু আমিও কোথাও এমন ঠিকানা দেই না, আমাকে খুঁজে বের করবে, দরকার নেই। আমার বাসার ঠিকানা দুই জায়গায় দিই, একটা দিই ওইটা, এটা কিন্তু সঠিকভাবে দিই না, কারণ আমাদের তো শুনেন, আমাদের কৌশল করে বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচতে হবে। আমি বলি, শহরে আমি হাঁটার সময় আমার ছেলে বউদেরকে বলি, তোমরা 100 গজ দূরে হাঁটো, আমি পিছিয়ে হাঁটি, আমার সঙ্গে তোমরা আসলে জানলে তোমাদেরকে আক্রমণ করবে। তো এটাও তো একটা বাঁচার কৌশল। তো এখন আমাদের তো কৌশলী হইতে হয়, না হলে তো উপদ্রবের শিকার হইতে পারি আমরা। উপদ্রুত হইতে এই জায়গায় আসছি। তো ঠিক আছে, আমরা প্রথম আসার পরে কিছুদিনের মধ্যে আমি বাড়িতে যাইয়া কোল বালিশ, তোষক, বালিশ এমন সুন্দর করে খাটে সাজিয়ে রাখতাম, এমন সুন্দর করে রাখতাম। রাত্র 12টার পরে বাড়িতে যাইতাম, বাড়িতে থাকতাম না, বাড়িতে শুধু রাত্রে ঘুমাইতাম। পরিশেষে একটা হলো যে আমি যে একা বাড়িতে আসি, একা বাড়িতে থাকি, অকারেন্স কিছু হলে তো কিছু পাবে না, এরা তো সব শহরে, 3 ছেলে শহরে,
ও শহরে, শ্বশুরবাড়ি শহরে, না এটা আমি চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করলাম, পরে আর থাকবো না। কিছু কিছু লোক বলছে তোর তো উপরের থেকে ইঞ্জিন ফালাইয়া দিয়ে নষ্ট করে দিব, অথবা যে কোনো একটা এই মেডিসিন দিয়ে তোর আগুন লাগিয়ে দিয়ে শেষ করবো। একটু ব্রেনে ঢুকছে, হতে পারে, হতে পারে, হবে এটা ভাবিনি, হতে পারে। এবার চেঞ্জ করলাম, বাড়িতে থাকবো না, অন্য কারো জায়গায় আশ্রয় নিয়ে থাকি। ঠিক আছে দাদা, ভালো থাকুন, আবার পরে আপনিও ভালো থাকেন। আমি যেই কথাগুলি বলছি আমি নিজে আগে কিছুটা করে নিই, তারপরে আমি আপনাকে নেব। ওনাকে আমি বলছি আমি নিজে একটু কুদ্দুর সেটেলমেন্ট হই। ওকে। কারণ আপনি আমাকে যে কয়েকটা প্রশ্ন করছেন, মূল বিষয়টা হইলো আমি এটাই বুঝি, আমরা হিন্দু মানুষ, সংখ্যালঘু মানুষ, এই বাংলার ভিতরে আপনাকে কোনো এরকম ঠিকানা নেই যে আপনার পিতৃ সম্পত্তি এটা, আপনি মনে আবার রাগ নেই। না ঠিক আছে, সম্পত্তি কিন্তু হিন্দুদের, আপনি উল্টেন যান কাগজপত্র পাবেন এটি, আর এমন রাষ্ট্রীয়ভাবে উল্টেন যান। এই যে এটারে এখনো বলে কি জানি কয়, এখনো তো এটারে বলে না, কুমিল্লা বলে না, কাগজপত্র আছে কি ত্রিপুরা, মেঘনার পূর্ব পার পর্যন্ত ত্রিপুরাই বলে। কোনো এক সময় বলছে যে মেঘনার পূর্ব পার পর্যন্ত এটা ভারতের অংশই থাকবে। কেমন বলছিলাম যে আঙ্গুর তো লয়ে যান না, আমরা দৌড়ানি খেতাম না, ভালো কথা। আচ্ছা, ওই যে কথা বলতেছিলাম নৃপেন্দ্র কুমার ঘোষ যে চান্দিনার কৈলেনের, তো এখন আমরা কৈলেনের এই ফুলুবাবু মানে নৃপেন্দ্র কুমার ঘোষের ডাক নাম হলো ফুলুবাবু, আপনি যে জানেন। এখন ফুলুবাবুর ছেলে উনি, ওনার কি নাম আপনার পুরো নাম? আমার নাম হচ্ছে অর্ধেন্দু বিকাশ ঘোষ, ডাক নাম হচ্ছে অভি। আচ্ছা, এই অভিদাকে কি আপনি চেনেন? পূর্বে চিনতাম না, এখানে। আচ্ছা, উনি সেই ফুলুবাবুর, আমি তো জানতাম না, কিন্তু আসলে কিন্তু এদিকটা। আপনারা কয় ভাই? আমরা দুই ভাই। আমার নাম হচ্ছে অর্ধেন্দু বিকাশ ঘোষ বললাম, আর আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে শুভেন্দু বিকাশ ঘোষ, ওর ডাক নাম হচ্ছে ছোটন। আর আমার বাবার নাম নৃপেন্দ্র কুমার ঘোষ, আমার দাদুর নাম অটল বিহারী ঘোষ। আমাদের প্রায় কৈলাইন প্রায় 12 একরের উপরে সম্পদ ছিল। আর সিএস আমার দাদুর নাম আছে অটল বিহারী ঘোষ, আর বাবার নাম আরএসএ আছে, আমার জেঠুদের সম্পদ ছিল। আমাদের পূর্বপুরুষের সম্পদ 52 বছর আগে একটা পাওয়ার, যেটা আমি মনে করি এটা জেলা প্রশাসন ভুল করেছে, অথবা কোনো একটা তথ্যের বিভ্রান্তির কারণে এই অবস্থা হয়েছে। একজন সুনামিয়া নামে, তার পিতা হচ্ছে সিকান্দার আলী, এর নামে পাওয়ার একটা হয় 1972 সনে। কিন্তু বাস্তবে এলাকাবাসী থেকে আমি খোঁজ নেই, সুনামিয়া আর তার পিতা সিকান্দার আলী তাদের কোনো কাগজপত্র ছাড়া তাদের কোনো আর অস্তিত্ব নাই। এই সুনামিয়া 1 বছর পরে এই জমি আবার 3-4 জনের কাছে বিক্রি করে দেয়। তারপর থেকে আমরা এই সম্পদ হারা এখন এই অবস্থায় আছি। কুমিল্লা শহরে ভাড়া থাকি। আমার বাবা প্রয়াত হয়েছেন 2020 সনে, অনেক কষ্ট করেছেন। আমরা এই পর্যন্ত ভাড়াই আছি আর কি, এই আর কি। হ্যাঁ, তো ওনাকে নিয়ে আমরা এক সময় কখনো কৈলেনে যাব, গিয়ে যা যা প্রাচীন নিদর্শন আছে বা সম্পত্তি আছে এগুলো নিয়ে যাব, কথা বলবো আর কি। এর মাঝে দিয়ে আমি দেখি কতটুকু আপনাকে সাইড দিতে পারি। ঠিক আছে কাকাও, আমি মনে করি ঠিক আছে, পিতৃভূমিটা দেখো। অবশ্যই ঠিক আছে কাকা। পিতৃভূমিতে গেলে পরে এটার অনুভূতিটা অত্যন্ত মর্মান্তিক। আমিও আমার তদ্রূপ আজকের মানুষ, আমি হয়তো যাই 2-4-6 মাস পরে যাই। এটা আসলে কিন্তু আমি আরও আগে যেতাম, বিশ্বরূপ থাকতে প্রতি 2 মাস পর যেতাম। এমন কোনো ফল নাই আমাদের বাড়িতে 12 মাসের 12 ফল, কোনোটা বাদ নাই, ফুল এবং ফল। এখন মানুষের লুটপাট করে খায়। ওই যে কতক্ষণ আগে বললাম আমাদের সম্পদ করে দিয়েছে, কিরে কিছু করেছে, হ্যান তেন না। এই প্রতি বছর জমিগুলি লাগিয়ে দিয়ে টাকাটা নিয়ে আসি, আমরা পারতাম না, রাখো টাকা দেয়। তো এটার জন্য একটু আগ্রহী ছিল। আর 2 মাস পরে তো জমি আবার লাগাবো। 1 বছরের মধ্যে তাদের ধান কাটা শেষ হইলে তারা বাদ, আবার রাখতে হইলে নতুন করে রাখতে হবে। এইভাবে চলছে। গাছালি আপনি যদি ওইখানে যান, এদের বাড়িও দেখবেন, আমার বাড়ি
120-এ 3.5 কানি বাড়ির এরিয়া আমাদের। ও এমন কোনো ফুল ফল গাছ নাই, জি নাই। পুকুর নাই, নিজস্ব পুকুর একটা। সব থেকেও এখন আমাদের না থাকার বাড়ির মতো। মাঝখান দিয়া বাথরুম। আমার দাদু একটা ব্রিজ করছে, ব্রিজের 3 বার ভাঙছে, একবারও নাম ঘুষাইতে পারে না, আমার দাদুর নামই বলে। 3-4 চেয়ারম্যান 5 চেয়ারম্যান গদে গেছে, ঠিক করছে, কিন্তু ঠিক করে পরিশেষে আমার দাদুর নামই রয়ে গেছে। এত সুনাম ছিল। এত সুনাম, প্রভাবশালী লোক আমরা, কিন্তু আমরা কারো ক্ষতি করিনি। ঠিক আছে, আজকে আমরা বলুন। ঘা খাইছি, দেইনি, ওই যে কতক্ষণ আগে বললাম, ঘা খেয়েছি যথেষ্ট, ঘা দিইনি। কিরে কিছু করছে না, পারবো না। আর আমার ছেলেরা বলে, তোমার বাড়ি তুমি যে দাও, আমরা যাবো না। এদের মামার বাড়ি এখানে, জন্মস্থান, তিনজনই এখানে জন্মগ্রহণ করছে, এই ইয়েতে সদর হাসপাতালে। তো ঠিক আছে, আজকে আচ্ছা, ঠিক আজকের আছে। জন্য এখানে রইল আজকে। ঠিক আছে, নমস্কার। ওকে।